আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেটস সেলেটসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা একটি বিখ্যাত সনেট কবিতা ইট ইজ এ বিউটিয়াস ইভিনিং কাম অ্যান্ড ফ্রি কবিতাটি নিয়ে আলোচনা করব। ইট ইজ এ বিউটিয়াস ইভিনিং কাম অ্যান্ড ফ্রি এটি হচ্ছে একটি বিখ্যাত সনেট কবিতা। এই কবিতাটি রচনা করেছিলেন বিখ্যাত পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি জন্মগ্রহণ করেছিলেন 17 এপ্রিল 1770 সালে ইংল্যান্ডে এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 23 এপ্রিল 1850 সালে ইংল্যান্ডেই। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি ছিলেন মূলত একজন রোমান্টিক পোয়েট এবং তিনি ছিলেন মূলত লিরিক্যাল ব্যালাডস কাব্যগ্রন্থটির রচয়িতা। এই কাব্যগ্রন্থটি তিনি এবং এসটি কোলরিজ মিলে একসাথে প্রকাশ করেছিলেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি ছিলেন মূলত ইংল্যান্ডের মোস্ট বিলাভেড পোয়েটসদের মধ্যে অন্যতম এবং তিনি ছিলেন মূলত দ্য পায়োনিয়ার অফ রোমান্টিসিজমের জনক এবং তিনি ছিলেন মূলত ওয়ান অফ দ্য মোস্ট মেটাফিজিক্যাল পোয়েট অলসো। ইট ইজ এ বিউটিয়াস ইভিনিং কাম অ্যান্ড ফ্রি এই কবিতাটি হচ্ছে একটি সনেট কবিতা। তবে আমরা অনেকেই জানি না সনেট কাকে বলে। এ সনেট ইজ এ কাইন্ড অফ লিরিক poem consisting of 14 iambic pentameter lines intricate by a rhyme scheme. সনেট হচ্ছে 14 লাইনের একটি কবিতা যেটি আইয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়ে থাকে এবং সেই কবিতাটির কিছু নির্দিষ্ট রাইম স্কিম থাকে। এই সনেট কবিতায় দুটি অংশ থাকে। টোটাল 14 লাইনের প্রথম 8 লাইনকে বলা হয় অক্টেভ এবং পরবর্তী 6 লাইনকে বলা হয় সেস্টেট। আর সনেট শব্দটি নেওয়া হয়েছিল ইতালিয়ান শব্দ সনেটো থেকে, যার অর্থ হচ্ছে এ লিটল সাউন্ড অর সং। আর আজকের কবিতাটি হচ্ছে একটি সনেট কবিতা, কারণ এটিতে 14 লাইন রয়েছে, আইয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়েছে এবং এটিতে নির্দিষ্ট রাইম স্কিম রয়েছে। তো এখন আমরা এই কবিতাটির এক্সাক্ট ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ডিসকাস করব। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে, কোন কারণে, কি পরিস্থিতিতে তিনি এই কবিতাটি রচনা করেছেন। এই কবিতাটি রচনার প্রেক্ষাপট ছিল এমন যে 1790 সালে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার জন্মভূমি ইংল্যান্ড থেকে উত্তর ফ্রান্সের ক্যালাইস নামক একটি জায়গায় বেড়াতে আসেন এবং সেখানে বেড়াতে এসে এক নারীর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যে নারীর নাম ছিল অ্যানিটি ভ্যালন। প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর তারা দুজন বিয়ে করতে পারেননি, কারণ একজন ছিলেন প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান এবং আরেকজন ছিল ক্যাথলিক খ্রিস্টান, যার কারণে তাদের দুজনের বিয়ে করাটা অসম্ভব ছিল। তবুও তাদের মাঝে শারীরিক সম্পর্ক হয়ে যায়। এরপর 1792 সালে তাদের সন্তান ক্যারোলাইন জন্মগ্রহণ করেন। যাই হোক, পরবর্তীতে 10 বছর পর 1802 সালে কবি তার বোন ডরোথি তার সেই প্রেমিকা অ্যানিটি ভ্যালনের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে পুনরায় সেই ক্যালাইসে আসেন। অর্থাৎ 10 বছর পর 1802 সালে কবি ওয়ার্ডসওয়ার্থ তার বোন ডরোথি ওই উত্তর ফ্রান্সের ক্যালাইসে আসেন তার সেই বান্ধবীর সাথে সাক্ষাৎ করার জন্য, এবং তাদের সাক্ষাৎ হয়। এবং সেই সময় সাক্ষাতের সময় একদিন সন্ধ্যায় তারা সবাই, অর্থাৎ কবি, তার বোন ডরোথি, তার বান্ধবী অ্যানিটি ভ্যালন এবং তাদের কন্যা সন্তান ক্যারোলিন সহ একসাথে তারা সেই ক্যালাইসের সমুদ্র সৈকতে ঘুরতে যান। সমুদ্র সৈকতে বিচরণকালীন সেই সন্ধ্যাবেলার প্রাকৃতিক সৌন্দর্য কবিকে উক্ত কবিতাটি লেখার ক্ষেত্রে অনুপ্রাণিত করেছিল। অর্থাৎ তারা যে ওই ক্যালাইস এর সমুদ্র সৈকতের পাশে যে সন্ধ্যাবেলায় তারা ঘুরছিলেন, সেই মনোরম যে প্রাকৃতিক দৃশ্য সেটি দেখেই কবিকে একটু গভীর চিন্তায় ফেলে এবং সেখান থেকেই তিনি নেচারকে ভালোবেসে প্রকৃতির গুণ বর্ণনা করার উদ্দেশ্যে এই কবিতাটি রচনা করার জন্য চিন্তাভাবনা করেন। পরবর্তীতে তিনি এই কবিতাটি রচনা করেন। এই ছিল মূলত এই কবিতাটির একজ্যাক্ট ব্যাকগ্রাউন্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার আসি মেইন পয়েমে। আমরা জানি কবিতাটি একটি সনেট কবিতা। এটিতে টোটাল 14 লাইন রয়েছে। প্রথম 8টি লাইনকে বলা হয় অক্টেভ। অক্টেভের প্রথমে বলা হয়েছে যে ইট ইজ এ বিউটিয়াস ইভিনিং কাম অ্যান্ড ফ্রি। ইট ইজ এ বিউটিয়াস ইভিনিং, এটি হচ্ছে একটি সুন্দর সন্ধ্যাবেলা, কাম অ্যান্ড ফ্রি, যে সময়টা ছিল শান্ত এবং মুক্ত, মনোরম পরিবেশ। দ্য হোলি টাইম ইজ কোয়াইট অ্যাজ এ নান, এবং এই হোলি টাইমটা, এই সুন্দর মুহূর্তটা হচ্ছে এমন শান্ত যেটা নান এর মতো। এখানে নান বলতে এটা বোঝানো হয়েছে যে খ্রিস্টান যে নানরা ছিলেন, যে পাদ্রীরা ছিলেন, তারা যখন মেডিটেশনে যান, প্রার্থনা করেন, সেই সুন্দর শান্ত মনোরম পরিবেশটার সাথে বর্তমান এই সমুদ্রের যেই সুন্দর মুহূর্তটা সেটির সাথে তিনি তুলনা করে বলেছিলেন যে এই হোলি টাইমটা হচ্ছে মূলত নান এর মতোই শান্ত। Breathless with adoration, the broad sun is sinking down in its tranquility.
ব্রেথলেস মানে হচ্ছে রুদ্ধশ্বাস, অ্যাডোরেশন মানে হচ্ছে প্রশংসা করা। দ্য দ্য সান ইজ সিঙ্কিং ডাউন মানে সূর্য ডুবে যাচ্ছে, অর্থাৎ সূর্যটি যখন নীরবে ডুবে যাচ্ছিল তার নিস্তব্ধতায় সূর্যাস্তের সময়ের যে আলো, বিকালের সূর্যের আলো, এটা এতই সুন্দর যে এতই মুগ্ধতা ছড়ায় যে তার প্রশংসায় আমি রুদ্ধশ্বাস হয়ে যাচ্ছি। অর্থাৎ সি বিচে যখন সূর্যটি ডুবে যাচ্ছিল সেই সূর্যাস্তের সময়কার যে মনোরম সুন্দর পরিবেশ সেটি যেন কবিকে রুদ্ধশ্বাস পরিস্থিতিতে ফেলে দেয়। এরপর তিনি বলেন, দ্য জেন্টলনেস অফ হ্যাভেন ব্রুডস ওভার দ্য সি। দ্য জেন্টলনেস অফ হ্যাভেন স্বর্গীয় প্রশান্তি, ব্রুডস নেমে আসছে ওভার দ্য সি সমুদ্রের মধ্যে, মনে হচ্ছে যে সমুদ্রের মধ্যে স্বর্গীয় সকল প্রশান্তি নেমে এসেছে, এমন মনোরম দৃশ্য। লিসেন শুনো, দ্য মাইটি বিইং ইজ অ্যাওয়েক। মাইটি বিইং মানে মহাশক্তি বা সমুদ্রের স্রোত, ইজ অ্যাওয়েক এখনও জেগে আছে। অর্থাৎ এখানে লিসেন বলতে তিনি তার বোন ডরোথিকে উদ্দেশ্য করে বলছেন যে ডরোথি শোনো, দ্য মাইটি বিইং মহাশক্তি বা সৃষ্টিকর্তা এই সমুদ্রের স্রোতের মতোই ইজ অ্যাওয়েক জাগরিত, জেগে আছেন। অর্থাৎ এই সাগরের ঢেউয়ের মাধ্যমে তিনি মূলত সৃষ্টিকর্তার নিয়ন্ত্রণের শক্তিকে তুলনা করেছেন। তিনি মনে করেন যে সৃষ্টিকর্তা এই মহাজাগতিক জগতে সব কিছুকে নিয়ন্ত্রণ করে যাচ্ছেন। and doth with his eternal motion make a sound like thunder everlastingly। অর্থাৎ সাগরের এই স্রোতের চিরস্থায়ী গতি তৈরি করে এমন একটি শব্দ যেটি মনে হচ্ছে যে চিরস্থায়ী বজ্রপাতের শব্দের মতো। এরপর তিনি বলেন, ডিয়ার চাইল্ড, ডিয়ার গার্ল, দ্যাট ওয়ার্কস্ট উইথ মি হেয়ার। ডিয়ার চাইল্ড প্রিয় সন্তান, ডিয়ার গার্ল প্রিয় মেয়ে, অর্থাৎ তিনি এখানে তার নিজের কন্যা ক্যারোলাইনকে উদ্দেশ্য করে বলছেন যে আমার সন্তান, আমার কন্যা যে এখন আমার সাথে হাঁটছো, ইফ দো অ্যাপিয়ার আনটাচড বাই সোলেম থট। ইফ দো যদিও তুমি, অ্যাপিয়ার আনটাচড দূরে থাকো, বাই সোলেম থট গভীর চিন্তা থেকে। অর্থাৎ এখানে কবি তার নিজের কন্যা ক্যারোলাইনকে উদ্দেশ্য করে বলছেন যে শুনো ক্যারোলাইন, যে আমার সাথে এখন হাঁটতেছ, যদিও তুমি দূরে থাকো গভীর চিন্তা থেকে। অর্থাৎ আমরা এই সাগরের গর্জন থেকে যেভাবে গভীরভাবে চিন্তা করি যে এই গর্জন এই মহাসমুদ্রকে একজন সৃষ্টিকর্তা নিয়ন্ত্রণ করছেন, এই ব্যাপারটি আমরা গভীর চিন্তার মাধ্যমে বুঝতে পারি। কিন্তু যদিও তুমি এই গভীর চিন্তা থেকে দূরে রয়েছ, thy nature is not therefore lost divine, তবুও তুমি স্বর্গীয় অনুভূতি থেকে দূরে নয়। অর্থাৎ এখানে তিনি তার মেয়ে ক্যারোলাইনকে উদ্দেশ্য করে বলছেন যে ক্যারোলাইন শোনো, যদিও তুমি এই ধরনের গভীর চিন্তা থেকে দূরে থাকো, ইটার্নাল মিনিং তুমি যদিও বুঝতে না পারো, তবুও তুমি স্বর্গীয় অনুভূতি থেকে দূরে নয়। কারণ আমরা জানি চিলড্রেন্স আর সিম্বল অফ ইনোসেন্স, শিশুরা হচ্ছে মূলত ইনোসেন্সের একটি সিম্বল বা প্রতীক। Thou liest in Abraham's bosoms all the year। আব্রাহামস বজম মানে স্বর্গীয় আশীর্বাদ, অর্থাৎ দৌ তুমি, লাইয়েস্ট ইন আব্রাহাম বজমস অল দ্য ইয়ার যদিও তুমি স্বর্গীয় আশীর্বাদ, অর্থাৎ তুমি গভীরভাবে চিন্তা করো না ঠিক আছে, তবে তোমার স্বর্গীয় অনুভূতি থেকে তুমি দূরে নয়, কারণ তুমি হচ্ছে মূলত একটা স্বর্গীয় আশীর্বাদ, একটা ইনোসেন্ট। অ্যান্ড ওর শিফট এবং তুমি প্রার্থনা করো অ্যাট দ্য টেম্পলস ইনার শ্রাইন। ইনার শ্রাইন মানে হচ্ছে একটি টেম্পলের একদম মাঝামাঝি ভেতরের জায়গা, যেখানে টেম্পলের অর্থাৎ টেম্পলের মধ্যবর্তী ভেতরের স্পেশাল জায়গাটা। এখানে বলা হচ্ছে যে তুমি হচ্ছে মূলত একটি স্বর্গীয় আশীর্বাদ এবং তুমি মূলত প্রার্থনা করো টেম্পলের ইনার শ্রাইন থেকে, মন্দিরের বা টেম্পলের বা প্রার্থনাগারের একদম মাঝখান থেকেই তুমি মূলত প্রার্থনা করো। এর মাধ্যমে মূলত যে চিলড্রেনরা রয়েছে, শিশুরা রয়েছে, তাদের ইনোসেন্সকে এখানে তুলে ধরা হয়েছিল। গড বিইং উইথ দি হোয়েন উই নো ইট নট। গড বিইং উইথ দি, গড বা সৃষ্টিকর্তা বা মহান আল্লাহ সর্বদা তোমার সাথেই থাকেন। হোয়েন উই নো ইট নট, যদিও আমরা এই বিষয়ে অজ্ঞাত।
অর্থাৎ যদিও আমরা জানি না, যদিও আমরা এই বিষয়ে অজ্ঞাত, তবে মহান সৃষ্টিকর্তা সর্বদাই আমাদের সাথে থাকেন এবং সর্বদাই আমাদেরকে নিয়ন্ত্রণ করেন, এবং বিশেষ করে শিশুদেরকে, কারণ শিশুরা হচ্ছে মূলত দ্য সিম্বল অফ ইনোসেন্স, দ্য সিম্বল অফ হ্যাভেন। তো এই হচ্ছে মূলত মূল কবিতা। এবার যদি আমরা সংক্ষেপে বলি যে যখন কবি, তার বোন ডরোথি, তার বান্ধবী অ্যানিটি ভ্যালন এবং তাদের কন্যা ক্যারোলিন একসাথে ওই সমুদ্রের পাড় দিয়ে যাচ্ছিলেন, তখন কবি এই সমুদ্রের বর্ণনা দিয়ে বলেন যে এই সময়টা হচ্ছে একটি সুন্দর সন্ধ্যাবেলা, যে সময়টা ছিল কাম অ্যান্ড ফ্রি এবং শান্ত এবং মুক্ত, এবং এই সময়টা হচ্ছে মূলত নান এর মেডিটেশনের মুহূর্তের মতো। এবং দেখা যাচ্ছে যে বিকালের যে সূর্যটা ডুবে যাচ্ছে, সেই সূর্যাস্তের আলোটা যখন সমুদ্রের মধ্যে পড়ছে, এতে এমন মুগ্ধতা ছড়াচ্ছে মনে হচ্ছে আমরা রুদ্ধশ্বাস পরিস্থিতিতে পড়ে যাই, এবং মনে হচ্ছে যে স্বর্গীয় সকল প্রশান্তি এই সমুদ্রের মধ্যেই নেমে এসেছে। এরপর তিনি তার বোন ডরোথিকে উদ্দেশ্য করে বলেন যে শোনো ডরোথি, দ্য মাইটি বিইং ইজ অ্যাওয়েক, মহাশক্তি বা মহান সৃষ্টিকর্তা সর্বদা জাগরিত রয়েছেন, যেটি এই সমুদ্রের সাউন্ডের মাধ্যমে, গতিবিধির মাধ্যমে আমরা বুঝতে পারি গভীর চিন্তা দ্বারা। অ্যান্ড ডথ উইথ হিজ ইটার্নাল মোশন, এবং তার এই চিরস্থায়ী গতি মেক এ সাউন্ড, একটি শব্দ তৈরি করে, লাইক থান্ডার এভারলাস্টিংলি, চিরস্থায়ী বজ্রপাতের মতো। যাই হোক, এরপর তিনি তার নিজের সন্তান যে ক্যারোলাইন, তাকে উদ্দেশ্য করে বলেন যে ক্যারোলাইন ডিয়ার চাইল্ড, তুমি যে এখন আমার সাথে হাঁটছো, যদিও তুমি গভীর চিন্তা থেকে অনেক দূরে রয়েছো, তবুও তোমার এই চিন্তা অনুভূতি স্বর্গীয় অনুভূতি থেকে দূরে নয়, কারণ তুমি মূলত একটি স্বর্গীয় আশীর্বাদ। তুমি সর্বদা প্রার্থনা করো অ্যাট দ্য টেম্পলস ইনার শ্রাইন, অর্থাৎ প্রার্থনাগারের ঠিক মাঝখান থেকে, অর্থাৎ তুমি মূলত বিশেষ জায়গায় আছো। তোমার চিন্তা, তোমার ইনোসেন্স সব কিছুই মূলত যদিও গভীর চিন্তা থেকে দূরে, তবুও তুমি ওই স্বর্গীয় চিন্তার মধ্যেই রয়েছো, এবং গড সর্বদা তোমার সাথেই থাকেন, সর্বদা আমাদের সাথেই থাকেন, যদিও আমরা এটা বুঝতে পারি না। এই হচ্ছে মূলত মূল কবিতা, আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমরা এই কবিতাটির কিছু কি ফ্যাক্টস নিয়ে আলোচনা করব। এই কবিতাটির টাইম সেটিং হচ্ছে আগস্ট 1802 সাল, অর্থাৎ 1802 সালে তারা যখন ওই উত্তর ফ্রান্সের ক্যালাইসে ঘুরতে গিয়েছিলেন, সেই সময়টি ছিল মূলত 1802 সালের আগস্ট মাস, এবং সেই সময় তিনি এই কবিতাটি লিখেছিলেন, যদিও পরবর্তীতে 5 বছর পর 1807 সালে কবিতাটি প্রকাশিত হয়েছিল। এই কবিতাটির প্লেস সেটিং হচ্ছে উত্তর ফ্রান্সের ক্যালাইস নামক জায়গা, এবং যখন তিনি কবিতাটি লিখেছেন সেই সময়টি ছিল রোমান্টিক পিরিয়ড। আমরা জানি যেহেতু এটি একটি সনেট, তাই এটি হচ্ছে মূলত একটি ইতালিয়ান সনেট। সনেট বিভিন্ন ধরনের হয়ে থাকে, এটি হচ্ছে একটি ইতালিয়ান বা পেট্রার্সন সনেট, এবং এই কবিতাটির মিটার হচ্ছে আইএমবিক পেন্টামিটার, এবং এই কবিতাটির রেম স্কিম হচ্ছে, আমরা জানি কবিতাটি 2 ভাগে রয়েছে, এক হচ্ছে অক্টেভ, পরবর্তী অংশ হচ্ছে সেস্টেট। অক্টেভ এর রেম স্কিম হচ্ছে এ বি বি এ বি বি এ, এবং সেস্টেট এর রেম স্কিম হচ্ছে সি ডি ই সি ই ডি। ব্যাপারগুলো তোমরা নোট খাতায় নোট করে রাখবে। তো এখন আমরা এই কবিতাটির বিশেষ কয়েকটি থিমস নিয়ে আলোচনা করব। এই কবিতাটিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ থিমস রয়েছে। প্রথম যেটি, সেটি হচ্ছে দ্য হোলিনেস অফ নেচার। হোলিনেস মানে হচ্ছে পবিত্রতা, অর্থাৎ প্রকৃতির পবিত্রতা। আমরা জানি এই কবিতাটিতে তিনি মূলত সৃষ্টিকর্তার যে মহান সৃষ্টিগুলো রয়েছে, যে মহান পবিত্র যে প্রকৃতিগুলো রয়েছে, মনোরম দৃশ্যগুলো রয়েছে, সেগুলোর গুণগান গেয়ে গিয়েছেন, এবং সেগুলোর গুণগান গাইতে গাইতে তিনি মহান সৃষ্টিকর্তার উপস্থিতি এবং নিয়ন্ত্রণ শক্তিকে তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি মনে করেন যে এত সুন্দর প্রকৃতি এমনি এমনি নিয়ন্ত্রিত হচ্ছে না, এটির পেছনে একটি মহান শক্তি রয়েছে, একটি পবিত্র শক্তিমত্তা রয়েছে, মহান সৃষ্টিকর্তা রয়েছেন, যিনি এই পুরো প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেন। এর মাধ্যমে আমরা বলতে পারি যে একটি গুরুত্বপূর্ণ থিম দ্য হোলিনেস অফ নেচার যুক্তিযুক্ত। এর পরবর্তী থিম হচ্ছে দ্য পাওয়ার অফ হিউম্যান মাইন্ড, মানুষের চিন্তা শক্তি। মূলত দেখা যাচ্ছে যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ যখন গভীর চিন্তা দিয়ে বুঝতে পারে যে এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর মহাসমুদ্রগুলো এমনি এমনি নিয়ন্ত্রিত হচ্ছে না, অবশ্যই এটিকে একজন মহান সৃষ্টিকর্তা এবং একটি মহাশক্তি নিয়ন্ত্রণ করে যাচ্ছে, যে ব্যাপারগুলো একজন মানুষ তার গভীর চিন্তা থেকে বুঝতে পারে,
এটা হচ্ছে মূলত ইনার মিনিং। এই ইনার মিনিং একজন মানুষ তার চিন্তা শক্তির দ্বারাই বুঝতে পারে, যার মাধ্যমে মূলত একজন মানুষের চিন্তা শক্তির প্রখরতা ফুটে ওঠে। যার কারণে এই কবিতাটির একটি গুরুত্বপূর্ণ থিম হচ্ছে দ্য পাওয়ার অফ হিউম্যান মাইন্ড, এবং এর পরবর্তী গুরুত্বপূর্ণ থিম হচ্ছে দ্য স্প্লেন্ডর অফ চাইল্ডহুড। স্প্লেন্ডর মানে হচ্ছে জাঁকজমকপূর্ণ, দ্যুতি বা আড়ম্বর, অর্থাৎ একটি শিশুর যেই আড়ম্বরতা সেটিকেই বোঝানো হয়েছিল। আমরা এই কবিতাটি দেখতে পেরেছি যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং অ্যানিটি ভ্যালন, তাদের যে কন্যা সন্তান ক্যারোলাইন, সে অনেক ছোট শিশু, সে গভীর চিন্তা থেকে দূরে রয়েছে, অনেকটা বুঝতে পারে না অনেক কিছু। যদিও সে গভীর চিন্তা থেকে দূরে রয়েছে, তবুও তার এই চাইল্ডহুডটা হচ্ছে মূলত দ্য সিম্বল অফ ইনোসেন্সের প্রতীক। দ্য থিঙ্কিং অফ হ্যাভেন, অর্থাৎ এটি হচ্ছে মূলত একটি স্বর্গীয় উপহার। যার কারণে এই কবিতাটির একটি গুরুত্বপূর্ণ থিম হচ্ছে দ্য স্প্লেন্ডর অফ চাইল্ডহুড। তো এই তিনটি হচ্ছে মূলত এই কবিতাটির মেইন থিমস। তো গাইজ, আমরা এখন এই কবিতাটির একটি বিশেষ অংশ নিয়ে আলোচনা করব। আমরা জানি যে কোনো টপিক থেকে যদি কোনো শর্ট বা ব্রড কোশ্চেন এসে থাকে, সেটির অ্যান্সার লিখতে প্রথমে আমরা একটি সুন্দর টপিক সেন্টেন্স ব্যবহার করি, এবং ওই টপিক সেন্টেন্সের উপর ভিত্তি করেই এক্সামিনাররা পুরো কোশ্চেনের ভালো অ্যান্সার দিয়ে থাকেন। অবশ্যই কোনো একটি শর্ট কোশ্চেন বা ব্রড কোশ্চেন লিখতে তোমাদেরকে সুন্দর একটি টপিক সেন্টেন্স ব্যবহার করা অতীব জরুরি। তো এই টপিক থেকে তোমাদের যেই কোনো শর্ট কিংবা ব্রড কোশ্চেন এসে থাকলে সেটির যেই টপিক সেন্টেন্স তোমরা ব্যবহার করবা সেটি এখন আমি বলে দিচ্ছি। সেই টপিক সেন্টেন্সটি হচ্ছে Wordsworth repeatedly emphasizes the importance of nature to an individual's intellectual and spiritual development. এই টপিক সেন্টেন্সটি তোমরা অবশ্যই তোমাদের নোট খাতায় টুকে রাখবে এবং মুখস্থ করে রাখবে। এই টপিক থেকে যেই কোনো প্রশ্ন আসলে শর্ট এবং ব্রড, এই টপিক সেন্টেন্সটি তোমরা ব্যবহার করে পরবর্তীতে বাকি অংশ নিজ থেকে লিখবা, তাহলে আশা করি কোশ্চেনে ভালো অ্যান্সার পাবা। তো এই হচ্ছে এই টপিকটি সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি তোমরা এনজয় করবে। কোনো ধরনের প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং পরবর্তীতে কোন বিষয় নিয়ে আলোচনা করব সেটিও জানাতে ভুলবে না। দেখা হচ্ছে অন্য কোনো টপিকে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।